আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা এখনো পর্যন্ত সেলফ ইন্ডাকট্যান্স পর্যন্ত আলোচনা করেছি। একটু সাম আপ করে নেওয়া যাক। The induced EMF E in a coil is proportional to the rate of change of the magnetic flux passing through it due to its own current. By the way, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। Okay. The induced EMF E in a coil is proportional. কার সঙ্গে proportional induced EMF টা? Proportional to the rate of change of the magnetic flux passing through it. অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স কতটা চেঞ্জ হলো তার সঙ্গে প্রপোর্শনাল। এটা গত কয়েকদিন ধরে এই আলোচনায় চলছে। পাসিং থ্রু ইট ডিউ টু ইটস ওন কারেন্ট, অর্থাৎ একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। হ্যাঁ, তো যদি কোনোভাবে এই কারেন্ট চেঞ্জ হয়, অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দি সার্কিট সেটাও চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়ার অর্থই হচ্ছে এই চেঞ্জটাকে বাধা দেওয়ার জন্য একটা ইএমএফ তৈরি হবে সার্কিটে, যেটা এই চেঞ্জটাকে অপোজ করবে। এই চেঞ্জটাকে অপোজ করার জন্য যে ইএমএফ সার্কিটে তৈরি হয়েছিল বা হয়, সেই ইএমএফ কি আমরা বলেছিলাম সেলফ ইনডিউসড ইএমএফ। So this EMF is termed as self-induced EMF. So the induced EMF E is proportional to the rate of change of current through coil, and this proportionality constant is called the self-inductance L. We saw it earlier, and this induced EMF E1 equals minus L di dt. Why negative sign? Now, the negative sign is used to indicate that EMF is opposing the cause producing it. মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, নেচার ইজ লাইক দ্যাট। The negative sign is used to indicate that EMF is opposing the cause producing it. তো এখন দেখো, এই ছিল আমাদের আগের আলোচনাটা, যে induced EMF E in a coil is proportional to the rate of change of the magnetic flux passing through it due to its own current. The EMF is termed as self-inductance or self-induced EMF, and it is actually this is minus L di dt, কারণ এটা নির্ভর করছে কারেন্টটা কতটা চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে সেটার উপর। আর মাইনাস সাইনটা ইউজড হয় to indicate that the EMF is opposing the cause producing it. এই ছিল আমাদের সেলফ ইন্ডাকট্যান্সের আইডিয়া। তো আমাদের একটা ছোট্ট ক্যালকুলেশন আমাদের বাকি আছে, সেইটা আমরা করে নিই। সেইটা করে নিই। এই নোটসটা আগের দিনের নোটস। আমি আগের দিন এই এলটা ক্যালকুলেট করে দিয়েছিলাম, তো এইটা ক্যালকুলেট করা হয়নি। এই যে সেকশন 4 অফ ডি ঘোষ, টু ওয়্যার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা দুটো লং প্যারালাল ওয়্যার কনসিডার করছি, সেটা ডি ডিস্টেন্সে সেপারেটেড। দুটো লং প্যারালাল ওয়্যার রয়েছে by a distance d in air. The wires carry the same current I in opposite directions. এটা মাথায় রাখতে হবে।
the wires carry the same current I in opposite directions. We shall assume that the radius of each wire is much less than their separation d, so that the flux inside the material. আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তো? ও, এটা দেখা যাচ্ছে না তো, সরি সরি, এটা আমি শেয়ার করিনি বোধহয়, নাকি? এটা দেখা যাচ্ছে? কোনটা স্যার? ওই যে টু, যেটা পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা সেটাই। হ্যাঁ পাচ্ছি। ওকে ওকে ওকে, নাহলে ভাবছি আমি বকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, তো দেন ওকে, হ্যাঁ, তো এইবারে দেখো এই ক্যালকুলেশনটা, এবার ছবিটা দেখতে পাচ্ছ, দুটো ওয়্যার, ছবিটাকে একটু বড় করি। হ্যাঁ, ছবিটা বড় হলো। দেখো আমি যে পিকচারের কথাটা বলছিলাম, দেখো এখানে দুটো ওয়্যার রয়েছে, দুটো ওয়্যার ডি ডিস্টেন্সে সেপারেটেড। একটা প্রথম দেখো ওপরের ওয়্যারটা দেখতে পাচ্ছ, যে যেদিকে কারেন্ট যাচ্ছে, যে কারেন্ট ফ্লো করছে নিচের ওয়্যারে, ঠিক তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে। আর এরা এই ডি ডিস্টেন্সে সেপারেটেড, দে আর সেপারেটেড বাই দি ডিস্টেন্স ডি ইন এয়ার। ঠিক আছে, তাহলে ফ্লাক্স লাইনস উইল বি মেনলি কনসার্নড ইন দি রিজিয়ন বিটুইন দি ওয়্যারস। ফ্লাক্স লাইন মেনলি এই রিজিয়নে কনসার্ন হবে। আর আমরা এই ভেতরে যেহেতু রিজিয়নটা খুব ছোট, ওয়্যারের মধ্যের যে রিজিয়নটা সেটা যেহেতু খুব ছোট, আমরা নেগলেক্ট করতে পারি, কারণ ডি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান 2a। 2a মানে রেডিয়াস অফ এই ডায়ামিটার অফ দি ওয়্যার। তো ডায়ামিটার, তারের ডায়ামিটারের তুলনায় সেপারেশন ডিস্টেন্সটা যদি অনেক বেশি হয়, তাহলে আমরা তারের মধ্যে ফ্লাক্স চেঞ্জটাকে নেগলেক্ট করতে পারি, তাই তো? তো সেই জন্যই বলা হচ্ছে যে ফ্লাক্স লাইনস উইল বি মেনলি কনসেন্ট্রেটেড ইন দি রিজিয়ন বিটুইন দি ওয়্যারস। এখন এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করা যায়। আমরা আসলে একটু উল্টো পথে হেঁটেছি, তো এই ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন গুলো আমরা পরে করব। তো এই জন্য এই যে মাঝখানের যে এই কোনো একটা মানে একটা সার্টেন এক্স ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত, সেইটা ক্যালকুলেট করে দেখানো যায় যে দিস ইজ বেসিক্যালি μ0/2π to 1/x plus 1/d-x at a distance x from one wire। অর্থাৎ নিচের ওয়্যারটা থেকে এক্স ডিস্টেন্স দূরে কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে, সেইটা হচ্ছে এই ইকুয়েশনটা। বিগসের বই দেখলেই বুঝতে পারবে। দিস ইজ দিস দ্যাট ইকুয়েশন। তো তাহলে এইবারে পরের পার্টটা কি? আচ্ছা, এটাকে অ্যাসিউম করে নিতে বলছি, কারণ এই ক্যালকুলেশনটা আমরা পরে করব। তো এবারে ফ্লাক্স থ্রু অ্যান এলিমেন্টাল এরিয়া ডিএক্স, এইখানে একটা এলিমেন্টাল এরিয়া কনসিডার করেছি। এলিমেন্টাল এরিয়া ডিএক্স কনসিডার করেছি, যেটা কিনা উইদিন দ্যাট রিজিয়ন, দুটো তারের মাঝামাঝি। এলিমেন্টাল এরিয়া দুটো তারের মাঝামাঝি রয়েছে। তো ফ্লাক্স লিঙ্কড আপ উইথ দ্যাট এরিয়া, সেটা কিছুই নয়, ডিএক্স যদি এরিয়া হয়, তাহলে বি ডিএক্স হচ্ছে ফ্লাক্স ইন্টু 1। হ্যাঁ, সো দিস ইজ বেসিক্যালি μ0I, এরিয়া দিয়ে আমি গুণ করে দিলাম, এরিয়া দিয়ে আমি গুণ করে দিলাম। তো μ0I/2π ইন্টু ওই ওপরের যে অংশটা 1/x plus 1/d-x dx। এখন টোটাল ফ্লাক্স যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে কি করব? কিছুই না, আমি আবার ইন্টিগ্রেট করব। টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করতে গেলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, তো এই টোটাল ফ্লাক্স ক্যালকুলেট করছি। এইখানে দেখো ইন্টিগ্রাল ডিফাই, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কি আসছে, কোথা থেকে করব না, এ থেকে ডি মাইনাস এ। কেন একটু বুঝে নেওয়া যাক।
এ থেকে ডি মাইনাস এ কেন? এই যে ডি ডি ডিস্টেন্সটা হচ্ছে এর সেন্টার থেকে এর সেন্টার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন রেঞ্জটা আমার হবে কোত্থেকে? এ ডিস্টেন্স থেকে। তার কারণ হচ্ছে এ ডিস্টেন্স হচ্ছে এইটা। হ্যাঁ, আর এইখান থেকে ডি ডিস্টেন্স গেলে তো আমার এইখানে চলে যাব। আমার এখান থেকে এটাকে বাদ দিতে হবে, এই পোর্শনটাকে বাদ, কারণ ইন্টেরিয়ারের অংশটাকে আমি কনসিডার করছি না, যেহেতু সেটা খুব স্মল। তাহলে ডি থেকে এ বাদ দিয়ে দিলাম, তাহলে ডি মাইনাস এ। তাহলে এ থেকে ডি মাইনাস এ পর্যন্ত, অর্থাৎ এইটা যদি অ্যাক্সিস হয় তাহলে এখান থেকে এ ডিস্টেন্স গেলাম এইখানে, এইখানে পৌঁছলাম, তাহলে ইন্টিগ্রেশনটা স্টার্ট হলো এই জায়গা থেকে, আর ডি মাইনাস এ অর্থাৎ ডি ডিস্টেন্স গিয়ে মাইনাস এ করে দিলাম, তাহলে ডি মাইনাস এ। তাহলে আমার এই হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট, সেইটা বসালাম এ থেকে ডি মাইনাস এ। সেই ইন্টিগ্রেশনটা করাটা খুব সহজ, এটা দেখতেই পাচ্ছ, ডিএক্স বাই এক্স মানে লগ এক্স হবে। লগ এক্স এর দুটো এন্ডে আমি যদি লিমিটটা বসাই, তার মানে লগ ডি মাইনাস এ বাই এ। এখানেও তাই, এটা কি হবে? ডিএক্স বাই ডি মাইনাস এক্স, তার মানে লগ ডি মাইনাস এক্স হবে। কাজেই আমি প্রথম লিমিট, এই লিমিট বাই এই লিমিট করলে এইটা হচ্ছে, এখন মাইনাস আছে বলে উল্টে গেছে, এ বাই ডি মাইনাস এ, আর কিছু না। কাজেই এবার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলে এটা কি হবে? দেখো, এটাকে আমি যদি লগ এ বাই ডি মাইনাস এটাকে আমি যদি লগ ডি মাইনাস এ বাই এ করি, তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর তার মানে এই দুটো জিনিস সেম, তার মানে 2, এখান থেকে একটা 2 এলো, সেই 2 এই 2 কেটে গিয়ে 2টা চলে গেছে, তাহলে মিউ 0 আই বাই পাই লগ ডি মাইনাস এ বাই এ। এইটুকুটা বুঝতে না পারলে আমাকে বলো, আমি আবার বলবো। বলো, যদি যদি এই ক্যালকুলেশনটাতে কোনো বুঝতে অসুবিধা থাকে বলো। মানে তোমরা মাঝে মধ্যে সাড়া না দিলে আমি বুঝতে পারছি না তোমরা আদৌ শুনতে পাচ্ছ কিনা। না, এটা কি বোঝা গেল? মানে এই ফাই এর ক্যালকুলেশনটা কি স্যার। বোঝা গেল? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ও, বুঝতে পেরেছি। ওকে ওকে, স্যার বুঝে গেছে। আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফাই আমার বেরিয়ে গেল। তাহলে এইবারে ফাই বেরোলেই তো হবে না, আমাকে সেলফ ইন্ডাকট্যান্স ক্যালকুলেট করতে হবে। আগে যা করেছি তাই, শুধু ফাই তো নয়, সেলফ ইন্ডাকট্যান্স ক্যালকুলেট করতে গেলে আমাকে ফাই বাই আই করতে হবে। তাহলে আইটা চলে গেল এখান থেকে, এই যে এখানে আই ছিল, এই আই দিয়ে ভাগ করেছি বলে এখান থেকে আইটা চলে গেল। তো দিস ইজ মিউ 0 বাই পাই লগ ডি মাইনাস এ বাই এ। এই হচ্ছে আমার এক্সপ্রেশন। এখন ইফ দি ওয়্যারস আর কেপ্ট ক্লোজ টুগেদার, যদি খুব কাছাকাছি নিয়ে চলে আসা হয় সেক্ষেত্রে কি হবে? তার মানে ডি অফ দি অর্ডার অফ 2a হয়ে যাবে। মানে এদের মাঝের যে ডিস্টেন্সটা সেটা যদি ওই তোমার ডায়ামিটারের কাছাকাছি চলে আসে, ডায়ামিটারের প্রায় সমান হয়ে যায়, তখন দেখো, তখন কিন্তু এই ডিআর এ, এই দেখো ডিআর এ তো প্রায় কাছাকাছি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এলটা তখন of the order of 0 হয়ে যাবে। Thus, if an insulated wire is doubled on itself and then would be an insulated bobbin, wound on an insulated bobbin, and a current is passed through it, there will be no self-inductive effect. Such windings are called non-inductive winding, which are used to the construction of resistance coil. এই জায়গাটাই ফিজিক্স, এই জায়গাটাই ফিজিক্স। এখানে কি বলা হলো, আমার উদ্দেশ্য ছিল কিন্তু এইটাই, যে আমার এই যে ওয়্যার দুটো, এই ওয়্যার দুটো যদি একটা সার্টেন ডিস্টেন্স অ্যাপার্টে থাকে, তাহলে তাহলে কিন্তু সেলফ ইন্ডাকট্যান্স তৈরি হয়ে যাবে, এবং তাদের মধ্যে যদি ফ্লাক্স চেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু একটা সেলফ ইন্ডাকট্যান্স তৈরি হয়ে যাচ্ছে, এটা ক্যালকুলেশন বলে দিচ্ছে আমার। কিন্তু এই এই যে ডিস্টেন্স ডিটা, এই ডিটা যদি আস্তে আস্তে কমতে থাকে,
এই ডিটা যদি আস্তে আস্তে কমতে থাকে এবং কাছাকাছি চলে আসে, একদম কাছাকাছি, যখন এই ডি আর এই টু এ খুব মানে এদের ম্যাগনিটিউড দুটো প্রায় কাছাকাছি সমান, অর্থাৎ ডি ইজ অফ দি অর্ডার অফ টু এ, তখন ঘটনাটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে ফর্মুলা বলছে যে এই যে দেখো ডি আর এ যদি খুব মানে কাছাকাছি ভ্যালু হয়, তাহলে এই এলটা জিরো হয়ে যাচ্ছে, এলটা কিন্তু প্রায় জিরোর কাছাকাছি চলে যাচ্ছে, অর্থাৎ সেলফ ইন্ডাকট্যান্স বলে মানে ওই 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 ক্ষেত্রে সেলফ ইন্ডাকট্যান্সটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইবারে ফিজিক্যালি ভাবো, যদি একটা ইনসুলেটেড ওয়্যারকে ডাবল করে নিলাম, সেটা তো হতেই পারে। যদি একটা ইনসুলেটেড ওয়্যার তাকে ঘুরিয়ে ডাবল করে নিলাম, তার মানে ডাবল যদি করে নি, অর্থাৎ আমি একটু অ্যানোনেট ইউজ করি এখানে, কোথায় গেল অ্যানোনেট টুলটা, কোথায় গেল, এই যে আমি যদি মানে মানে এইখানে ধরো ধরো এই ওয়্যার ঠিক সেম লেংথে এই, তার মানে কি এইটার ক্ষেত্রে আমার কারেন্ট যাচ্ছিল এই ডিরেকশনে, আর এই সেকেন্ড ওয়্যারটার ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, ঠিক উল্টোটা তো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এরা তো খুব ক্লোজ, এই দুটো তার তো খুব ক্লোজ, ঠিক আমি যে কেসটা এইখানে বললাম সেই জিনিসটাই। যদি এরা খুব ক্লোজ হয়ে যায়, তাহলে এদের মধ্যে সেলফ ইন্ডাকট্যান্স জিরো, অলমোস্ট জিরো। অর্থাৎ আমি যদি তারকে একটা কিছুর ওপর জড়াই, এমন ভাবে জড়ালাম, হ্যাঁ, অন ইনসুলেটেড ববিন, অর্থাৎ একটা কাঠের কোনো গোল জিনিসের ওপর আমি পাকালাম, তাহলে দেখো এই সেই সেই ধরনের জিনিসে সেলফ ইন্ডাকটিভ এফেক্টটা থাকছে না, সেলফ ইন্ডাকটিভ এফেক্টটা থাকছে না। এই জন্য এই ধরনের ওয়াইন্ডিং গুলোকে বলা হয় নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। এই রেজিস্ট্যান্স তোমরা যেগুলো ল্যাবরেটরিতে ইউজ করো, রেজিস্ট্যান্স বক্স, ওইখানে ওইভাবে কিন্তু করা থাকে। ওখানে কি বেসিক্যালি তো পাকানো তার, অর্থাৎ ডিফারেন্ট রেজিস্ট্যান্সের পাকানো তার ওই লাগানো থাকে। তো সেইগুলোকেও তো কারেন্ট যদি পাস হয়, তাতে যদি সেলফ ইন্ডাকট্যান্স তৈরি হয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে তো আমার এক্সপেরিমেন্টে ঝামেলা করবে। সেই জন্য ওখানে কিন্তু এই জিনিসটা করা হয় যে এমন ভাবে পাকানো হয় যাতে সেখানে সেলফ ইন্ডাকট্যান্স তৈরি না হয়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেলফ ইন্ডাকট্যান্সের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সেই জন্যই টু লাইন ট্রান্সমিশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাটা বুঝতে না পারলে আমাকে বলো, আমি আবার আলোচনা করতে পারি, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি গ্রিন সিগন্যাল দাও, তাহলে আমরা এগোবো, আমি এগোবো। অলরেডি অনেকে, হ্যাঁ, সৌপ্তিক কেটে গেছে, বাবা অনেকেই কেটে গেছে, অনেকে তো ছিল একটু আগে। যাই হোক, তো বলো এই জায়গাটা বোঝা গেল কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এবারে অন্য জায়গায় যাই। এই সেলফ ইন্ডাকট্যান্স ছেড়ে আমি একটু অন্য জায়গায় যাই। সেটা হচ্ছে আবার এই স্লাইডটা চলে যাই। হ্যাঁ, এইবারে আমার দুটো কয়েল আছে, কয়েল 1 আর কয়েল 2, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তো দুটো কয়েল আছে। If two coils of wire are placed near each other
a change of current in one coil will induce EMF E1 in the first coil and E2 in the second coil. কি মুশকিলের ব্যাপার দেখো, মানে এইটাই হচ্ছে ইনফ্লুয়েন্স। হ্যাঁ, পাশের বাড়ি মাংস রান্না হচ্ছে আর আমার বাড়িতে আমার জিভে জল পড়ছে, ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ, মানে ধরো সুমাইয়ার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, সুমাইয়া বিরিয়ানি রান্না করছে ওর ঘরে, ওর রান্নাঘরে, আর আমি পাশের বাড়িতে থাকি, আমি বিরিয়ানি গন্ধ পাচ্ছি, আরে আমার জিভ দিয়ে জল পড়ছে। ওরা খাচ্ছে বিরিয়ানি আর আমার জিভ দিয়ে জল পড়ছে, ব্যাপারটা এইরকম স্যার আর কি। কিন্তু সুমাইয়া একদিনও বিরিয়ানি খাওয়ালো না, সবে বরাত চলে। হ্যাঁ, সে এখন তো লকডাউন চলছে, এখন আর কি করবো বলো। ও তো বলেছে আমাদের যে আমাদের হোল গোটা ডিপার্টমেন্টকে একদিন বিরিয়ানি বাড়ি থেকে করে নিয়ে হ্যাঁ স্যার, খাওয়াতে কিন্তু ওকে হবে। হ্যাঁ, ছাড়বো না আমরা, না হলে আমরা রেজাল্ট আটকে দেবো। হ্যাঁ, আচ্ছা, তো সুমাইয়া এটা এটা ঠিক, এটাতে ভয় পেয়ে যেও না, জানো রেজাল্ট আটকাবে না তোমার বিরিয়ানির জন্য। না স্যার। ভয়ে ও কলেজে আসা বন্ধ করে দেবে, সেটা তো ঠিক না। আচ্ছা, তো আমার দুটো কয়েল আছে, কয়েল 1 এন্ড কয়েল 2। হ্যাঁ স্যার, নাহলে আমাদের খাওয়াটা বন্ধ হয়ে যাবে, ও যদি কলেজে আসা বন্ধ করে দেয়। সেটাই তো। আচ্ছা, দুটো কয়েল আছে, 2 coils of wire are placed near each other, কাছাকাছি রেখেছি। তাহলে একটা চেঞ্জ অফ কারেন্ট ইন ওয়ান কয়েল, একটা কয়েলে কারেন্টের চেঞ্জ হলো, হ্যাঁ, will induce EMF E1 in the first coil and E2 in the second coil. ধরো এই কয়েল 1 এ কারেন্টের চেঞ্জ করলাম, তার জন্য কয়েল 1 এও একটা ইএমএফ ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে গেল E1, আর কয়েল 2 তে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে গেল E2। হ্যাঁ, the induced EMF E2 in coil 2 is proportional to the rate of change of the magnetic flux passing through it, and hence proportional to the rate of change of current in first coil, and is termed as mutually induced EMF. এই যে ইএমএফটা সেকেন্ড কয়েলে তৈরি হলো, the EMF induced in the second coil E2, এইটা হচ্ছে proportional to the rate of change of the magnetic flux passing through it. এই সেকেন্ড কয়েলে কতটা, মানে সেকেন্ড এই রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু ইট, অর্থাৎ এর মধ্যে দিয়ে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স যেটা পাস করছিল সেটা কতটা চেঞ্জ হলো, তার সঙ্গে এই E2টা প্রপোর্শনাল। আমি আবার বলছি যে এই E2টা কার সঙ্গে প্রপোর্শনাল, না E2টা প্রপোর্শনাল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু কয়েল 2, rate of change of magnetic flux passing through coil 2, and hence proportional to the rate of change of current in the, কেন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে কয়েল 1 এ আমি কারেন্ট চেঞ্জ করে দিয়েছি, কয়েল 1 এ আমি কারেন্ট চেঞ্জ করে দিয়েছি। কি মুশকিল, হ্যাঁ, কয়েল 1 এ আমি কারেন্ট চেঞ্জ করলাম, তাতে কি কি ঘটনা ঘটলো শুধু দেখো। গোড়ার থেকে তুমি যদি পিকচারটা ভাবো, যে দুটো কয়েল আছে, কয়েল 1 আর কয়েল 2, কয়েল 1 এ একটা কারেন্ট যাচ্ছিল, সেটার আমি চেঞ্জ করলাম, তার এফেক্টটা খালি দেখো। কয়েল 1 এ আমি কারেন্ট চেঞ্জ করলাম, কয়েল 1 এ কারেন্ট চেঞ্জ করার অর্থ হচ্ছে এই কয়েল 1 এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা লিঙ্কড হচ্ছিল সেটার চেঞ্জ হলো, সেটার চেঞ্জ হওয়ার ফলে তার মধ্যেও একটা ইএমএফ তৈরি হয়ে গেল E1, যেটা ওই চেঞ্জটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে। অর্থাৎ কয়েল 1 এর ক্ষেত্রে কি হলো, না কয়েল 1 এর ক্ষেত্রে কারেন্টটা আমি যখন I1 কারেন্টটাকে চেঞ্জ করলাম, কিছু একটা কারেন্টে চেঞ্জ করলাম, তখন এই কয়েলের এই চেঞ্জটাকে বাধা দেওয়ার জন্য, কারণ কারেন্ট চেঞ্জ হওয়ার অর্থই হচ্ছে
ওর সঙ্গে লিঙ্কড আপ যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা চেঞ্জ হলো। আর তোমরা জানো যে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলেই সেলফ ইন্ডাকট্যান্স তৈরি হয়ে যাবে। সেলফ ইন্ডাকট্যান্স তৈরি হয়ে গেল এবং সে ওইটাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, ওইটাকে বাধা দিয়ে দিল, এই E1 তৈরি হয়ে গেল। অর্থাৎ কারেন্ট I1টা যে ডিরেকশনে ফ্লো করছিল, ইনডিউসড ইএমএফ এর জন্য যে কারেন্টটা তৈরি হবে সেইটা তার উল্টো ডিরেকশনে ফ্লো করবে। এইটা গেল কয়েল 1 এর ক্ষেত্রে। আচ্ছা, কয়েল 2 তে তো বাবা কিছু করা হয়নি। কয়েল 2 এর আবার কি হলো? কয়েল 1 এ কারেন্ট চেঞ্জ হলো, তার জন্য কয়েল 2 তে যে ফ্লাক্সটা লিঙ্কড হচ্ছিল, কারণ তোমরা জানো যে একটা কয়েলে যদি কারেন্ট পাস করে তাহলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। যখন কারেন্টটা পাস করছিল তখন ঠিক আছে, কয়েল 2 তার সঙ্গে একটা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড হচ্ছিল, কয়েল 2 এর সঙ্গে একটা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড হচ্ছিল, এটাই হচ্ছে অরিজিন। কয়েল 1 এ যখন একটা কারেন্ট ফ্লো করছিল তখন তো একটা ফ্লাক্স জেনারেটেড হলো, একটা কারেন্ট ফ্লো করলেই একটা ফ্লাক্স জেনারেটেড হবে, সেইটা কিন্তু কয়েল 2 এর মধ্যে দিয়েও পাস করছিল। হ্যাঁ, সেইটা কিন্তু কয়েল 2 এর মধ্যে দিয়েও পাস করছিল। আবার ওই একই উদাহরণ যে বিরিয়ানি রান্না হচ্ছে পাশের বাড়ি, তার গন্ধটা কিন্তু আমার বাড়িতে আসছে, আমি গন্ধটা পাচ্ছি। তো বেশ, তাতে কি হলো, এবারে যেই বিরিয়ানিটা নাড়তে শুরু করলো, অর্থাৎ ফ্লাক্সটা চেঞ্জ করলো এইখানে, হ্যাঁ, তখন গন্ধটা আরো বেশি হয়ে গেল, এবার আমাকে আরো উত্তেজিত করে দিল। তখন কি হলো, দেখো এই ফ্লাক্স চেঞ্জটার জন্য, এই কয়েল 2 এর ফ্লাক্স চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এইখানেও একটা ইএমএফ তৈরি হয়ে গেল। আরে এখানে তো কোনো কারেন্ট ছিল না, কয়েল 2 তে কিন্তু কোনো কারেন্ট নেই, অথচ এখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে গেল। এই যে ইনডিউসড ইএমএফ, এইটাকেই বলা হচ্ছে মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। এটাকেই বলা হচ্ছে মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। এটা খুব অদ্ভুত একটা নেচারের জিনিস, মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। হ্যাঁ, সায়ন কেটে গেছে, সায়ন কেটে গেছে। সৌপ্তিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, মাঝখানে তো কেটে গিয়েছিলে। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক প্রবলেম ছিল। হ্যাঁ, রিয়া নেই, রিয়াও চলে গেছে। আচ্ছা, আমাদের সময় বড্ড কম, এই সময়টাকে আর একটু বাড়ানো দরকার। তো আমরা আর একটা মিটিং শিডিউল করে এটাকে একটু এগোবো। ও, তোমাদের কটা থেকে আবার ক্লাস? 7টা থেকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 7টা থেকে ক্লাস। তো এখন কটা বাজে? ও, তাহলে তো আর টাইম নেই। না, টাইম হয়ে যাবে। আমি আর একটা মিটিং চট করে, আমি অন্তত 10-15 মিনিট যদি নিতে পারি আর কি। ঠিক আছে, আমি আর একটা মিটিং শিডিউল করে দিলাম ওই একই পাসওয়ার্ড দিয়ে, তোমরা ঢুকবে, জাস্ট এটা শেষ হলেই ওখানে ঢুকে যাবে। তো বেশ, এটাকে সেভ করে দিয়ে আগে। ঠিক আছে। তো এই যে তোমার একটা কয়েলে কারেন্ট চেঞ্জের জন্য আর একটা কয়েলে ইনডিউসড ইএমএফ তৈরি হলো, এই ব্যাপারটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। হ্যাঁ, এই ব্যাপারটাকে আমরা বলছি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স এখনো আসেনি অ্যাকচুয়ালি, দেখা যাক। তো এবার দেখো কি একটা কচকচ করে আওয়াজ হচ্ছে। এবার দেখো, দি ইনডিউসড ইএমএফ E2, যেটা আমরা বলেছি প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু কয়েল 1। কয়েল 1 এ কতটা কারেন্ট চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে প্রপোর্শনাল। দি ইনডিউসড ইএমএফ E2, সেকেন্ড কয়েলে যে ইনডিউসড ইএমএফ, সেটা প্রপোর্শনাল হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু কয়েল 1, and this proportionality constant is called the mutual inductance, M. This equation will
give you the idea of mutual inductance. So E2 is the induced EMF in coil 2 and I1 is the current flowing in coil 1. So the rate of change of current in coil 1 with respect to time, এইটাই মজার জিনিস যে I1 di1 dt এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু কয়েল 1, সেইটার জন্য কয়েল 2 তে ইনডিউসড ইএমএফ E2 proportional, অর্থাৎ E2 is proportional to di1 dt and then E2 equals m di1 dt. That means m is the proportionality constant and it is known as mutual inductance The induced EMF can also be expressed as this: E2 equals N2 d phi 12 dt, N2 d phi 12 dt. Therefore m equals আমি লিখতে পারি N2 d phi 12 di1. এখন mu1 যদি কনস্ট্যান্ট হয়, if mu1 is constant, then d phi 12 di1 is constant and m equals N2 phi 12 i1. এর ইউনিট হচ্ছে হেনরি, মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর ইউনিট হচ্ছে হেনরি। বোঝা গেল? মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর ইউনিট হচ্ছে হেনরি। তো এবারে আমি আরেকটু অন্য জায়গায় চলে যাই। না, এটা না। তো এই জিনিসটা দেখো, এবার থিওরিটিক্যাল ক্যালকুলেশনে চলে আসি। তাহলে আমাদের কাছে দুটো কয়েল আছে, C1 and C2। আমাদের কাছে দুটো কয়েল আছে, two fixed loops C1 and C2 placed sufficiently close to each other and a current I1 flows in loop C1. কে আঁকি বুকি কাটছো? It will produce a magnetic field B1 at position of loop C2. Thus, some flux of B1 pass through C2. If now I1 is varied, the flux will also vary, and according to Faraday's law, there will be an EMF induced in loop C2. এই ফেনোমেনাটাকে আমরা বলেছি mutual inductance. So thus mutual inductance refers to the induction of an EMF to in a circuit due to current changes in other circuits placed in its vicinity. So mutual inductance টা কি না, it refers to the induction of an EMF in a circuit due to current changes in other circuits, যেটা মানে placed in its vicinity, এর কাছাকাছি আছে। এখন phi 2 be the flux, let phi 2, এই phi 2 টা হচ্ছে flux through loop C2 due to current I1. এই যে এখানে I1 কারেন্ট ফ্লো করছে, আর এইখানে C2 লুপের কেসটা দেখো, if phi 2 be the flux through loop C2 due to a current I1 in loop C1, in the absence of ferromagnetic material, বারবার বলা হচ্ছে, আগের দিন সেটা আলোচনাও করা হয়েছিল, in the absence of ferromagnetic material, phi 2 is proportional to I1, যেটা আমি একটু আগে বললাম। So phi 2 equals M21
I1. Proportionality constant হচ্ছে M21. Similarly, the flux phi1 through loop C1 due to the current I2 in the loop C2 will be given by this. অর্থাৎ C2 তে যদি কারেন্ট ফ্লো করতাম, তার যদি চেঞ্জ হতো, হ্যাঁ, তাহলে ওই একই ঘটনা ঘটতো। কাজেই আমার C2 তে I2 কারেন্ট ফ্লো করার জন্য C1 এর ফ্লাক্স যদি phi1 হয়, তাহলেও আমি লিখতে পারি phi1 equals M12 I2. These proportionality constants M12 and M21, এটার ক্ষেত্রে M21 আর এটার ক্ষেত্রে M12, এইটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। These proportionality constants M12 and M21 are called the mutual inductance of the two loops. These coefficients depend on the geometry of the circuits. এটা মনে রাখার মতো, সার্কিটের জিওমেট্রির উপর এই কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করে। Their dimensions and permeability of the surrounding medium এটার উপর ডিপেন্ড করে। তোমাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্সের বোধহয় একটা এক্সপেরিমেন্টও আছে। তো এইটা ডিপেন্ড করে এইগুলোর উপর। These coefficients depend on the geometry of the circuits, their dimensions and permeability of the surrounding medium. It will be shown that M12 equals M21. এটা আমাদের আমরা একভাবে বলে না দিয়ে এটা দেখিয়ে নেওয়া ভালো। তো আমি এই দুটো ইকুয়েশন, 10.101 আর 10.102, we find that numerically mutual inductance of two loops is equal to the flux linked with one loop due to unit current in the other loop. কাজেই আচ্ছা, আমি নেক্সট এটাকে চালু করে দিলে কি এক্ষুনি অটোমেটিক্যালি এটা ঢুকে যাবে সেকেন্ড মিটিংটা? আমি জানি না। আপকামিং মিটিং, না এটা তো দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে।